দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে উত্তরের জনপদ জুড়ে গণপদযাত্রা। অভিন্ন নদীর পানি পাওয়া করুণা নয়, অধিকার, বললেন তারেক রহমান। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ। এক পক্ষ দায়িত্ব পাচ্ছে ছাত্রদলকে, পাল্টা দায়ী করা হচ্ছে শিবির ছাত্রলীগকে। ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ বিজিবি মোতায়েন। আমার এক ফ্রেন্ডকে রামদা দিয়ে এই জায়গায় একদম কেটে দিয়েছে। যারা যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে আজীবন বহিষ্কার করা হবে। শুরু থেকেই বলছি, আমাদের ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি আমরা অ্যালাউ করব না। নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচারী সরকার, বললেন আইন উপদেষ্টা। ফ্যাসিস্ট শক্তি যেন নতুন করে সংগঠিত হতে না পারে, সেজন্য সজাগ থাকার নির্দেশনা। একটি দেশকে সুবিধা দেয়াই ছিল বিগত 15 বছরের পররাষ্ট্রনীতি, সংলাপে আলোচকরা। বিদেশ নীতিতে শত্রু ও নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ। মোহাম্মদপুর আদাবরের আতঙ্ক, কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার, 2 সহযোগী সহ গ্রেফতার। কিশোর গ্যাং নিয়ে প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। A2I-কে রাজনৈতিক কাজে ব্যবহার, 850 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। 3 দেশে থাকা বসুন্ধরার এমডি সহ 3 জনের সম্পদ জব্দের আদেশ আদালতের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সৌদি আরবে ওয়াশিংটন মস্কো বৈঠক, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক উন্নয়নে ঐক্যমত্য। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। ন্যায্যতা নিশ্চিতে প্রতিবেশী দেশের সঙ্গে হওয়া সকল একতরফা চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণের কারণেই তিস্তা নদী এখন অভিশাপ। তিস্তা রক্ষার উত্তরের জনপদের 48 ঘন্টা লাগাতার কর্মসূচির শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে আগামী জাতীয় নির্বাচনে তিস্তা পাড়ের মানুষকে বিএনপির পাশে থাকার আহ্বানও জানান। লালমনিরহাটের সহকর্মী আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগান কেবল তিস্তা নদীকে বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতেও। কেননা উত্তরের মানুষ মনে করে তিস্তা বাঁচলেই বাঁচবে জনপদ আর তার মানুষ। তাই তো নদী রক্ষার পদযাত্রা রূপ নেয় মানুষের সমুদ্রে। পায়ে পায়ে এগিয়ে চলা এই গণপদযাত্রায় অংশ নেন তিস্তা তীরবর্তী গণমানুষ। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পথে নামে তারা। লালমনিরহাট তিস্তা সেতু থেকে কাউনিয়া পর্যন্ত যেতে যেতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে জলাধার নির্মাণ হবে, নদী খনন, নাব্যতা ফিরে স্বাভাবিক হবে পানি প্রবাহ। আমরা মনে করি অতি সত্বর ভারত আমাদের দাবিটাকে মেনে নেবে এবং তিস্তা মহাপরিকল্পনার যে দাবি দীর্ঘদিন, সেটা যাতে এই সরকার বাস্তবায়ন করে এই এলাকার ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানে তিস্তা রক্ষার এই গণপদযাত্রার রূপ নিয়েছে জনসমুদ্রে। তারা বলছে, তিস্তা নদী রক্ষা করতে পারলে কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে বেঁচে যাবে গোটা উত্তরের জনপদ, উন্নত হবে তাদের জীবনযাপন, জীবনমান। গণপদযাত্রা শেষে সেই তিস্তায় আবারও প্রতিবাদ। বিস্তীর্ণ বালুচরের মধ্যকার সরু তিস্তার পানিতে সৃজনশীল কর্মসূচিতে উত্তরের জেগে ওঠা মানুষ। কেউ প্লেকার্ড হাতে দুপারে দাঁড়িয়ে, কেউ গোসল করতে করতে জানালেন ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ। তিস্তা পানি এখন মনে করেন যে ভাসে ওঠে, ফসল মার যায়, বাড়ির ঘরের ভিতরে পানি উঠে। আমাদের আবার সুবেদ করতে হলে আমাদের তিস্তায় খনন করতে হবে। আমাদের তিস্তায় যখন খনন করতে হবে তখন আমরা সাধারণ মানুষ বাঁচতে পাবো, আবার সুবেদ করতে পাবো। আমরা এই 48 ঘন্টার কর্মসূচি অবস্থান অব্যাহত রেখেছি। আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিনে নদী তীরবর্তী ৫ জেলার ১১টি স্থানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিস্তা পাড়ের মানুষদের প্রতি সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি প্রাপ্তি উজান দেশ ভারতের করুণা নয়, ভাটির বাংলাদেশের অধিকার। তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তারেক রহমান ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণের কথা তুলে ধরেন। পতিত সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ট্রানজিট সহ সকল অসম চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য আওয়ামী লীগকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ করে দেয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পাশে থাকতে উত্তর জনপদের মানুষের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফারাক্কা থেকে ফেলানি নানান উদাহরণ টেনে সীমান্তবর্তী অঞ্চলের এই কর্মসূচি থেকে ন্যায্যতার ভিত্তিতে নিজ দেশের জনগণের স্বার্থ রক্ষার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, লালমনিরহাট। এদিকে অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালিত হয়েছে। 2 দিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশি পানির মালিক। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিস্তার নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত 15 লক্ষ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। যতদিন ন্যায্য পানি না আসবে ততদিন আন্দোলন চলবে। পানির ন্যায্য হিস্যার দাবিতে এই জনস্রোত তিস্তা ব্রিজের লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত গণ পদযাত্রা। 70 আতিয়ার রহমান তিস্তা পাড়ের বাসিন্দা। নদীগর্ভে হারিয়েছেন সর্বস্ব, সেই নদী পাড়েই নিজের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে এসেছেন পাওনা বুঝে নিতে। ভটমারি ইউনিয়ন আর ডাউবাড়ি ইউনিয়ন, সেখানে আমাদের জমি জায়গা যখন ভাঙি চলে যায়, আমাদের ভাই ভাগি চলে যায় দিনাজপুরে, আমরা যাই চলবেড়া ইউনিয়নে। এই আমাদের দুঃখের কাহিনী, কি বলবো। দাবি জানানোর এই মিছিলে ছিলেন রাজনৈতিক কর্মী, কৃষক, মজুর সবাই। আয়োজকদের মতে অভিন্ন এই অববাহিকার 5 জেলা উত্তরে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, কিন্তু উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক কৃষক। দাবি উঠেছে মহাপরিকল্পনা বাস্তবায়নের। অসময় ছাড়া অসময় পানি দেয়, যে সময় পানি দেয় আমাদের বন্যা ফসল খাওয়া যায়, আর এই সময় পানির দরকার, এখন পানি নাই। তিস্তার পানি না হলে অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হচ্ছে না। স্কুল ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, অনেক মানুষ মারা যায়। এই নদীর ভাঙনে আমরা রক্ষা চাই। আমরা যেন আর মানবিক এই সমস্যায় না পড়ি নদী ভাঙনে, সেই থেকে উদ্ধারের জন্য আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। পদযাত্রার এক পর্যায়ে প্রতিবাদ স্বরূপ নদী হেঁটেই পাড়ি দেন আন্দোলনকারীরা। কর্মসূচির বিভিন্ন পয়েন্টে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। বলেন বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অধিকার বঞ্চিত লাখো মানুষ। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী
ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদীর দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার 11টি পয়েন্টে একসাথে শুরু হয় দুদিনের এই কর্মসূচি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিএনপি নতুন দলকে স্বাগত জানায়, তবে ক্ষমতায় থেকে নতুন দল করা যাবে না। যশোরে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে যশোর টাউন হলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিএনপিকে জনগণের ভয় দেখানো যাবে না, কারণ জনগণকে সাথে নিয়ে চলে বিএনপি। সমাবেশে অংশ নিতে সকাল থেকে টাউন হল ময়দানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর যশোরে এটা ছিল বিএনপির সবচেয়ে বড় কর্মসূচি, তাই জেলা জুড়ে ছিল সাজ রব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আবার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সাথে। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হয়েছেন অর্ধশতাধিক। এজন্য ছাত্র দলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে। ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর থেকেই এমন চিত্র কুয়েটে। উত্তাল ক্যাম্পাস, দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা বহিরাগত, তারা ছাত্র দলের অনুসারী। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস। আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে সংঘাত। আমাদের হুমকি দিচ্ছে যে ক্যাম্পাসে করবো, রাজনীতি আনবো, তোরা কি বাড়ি কর, এই বলছে বলে আমাদের বড় ভাইদের গায়ে হাত তুলতে গেছে, তাদের গালাগালি করছে। তখন যখন আমরা মাঝখানে ঘুরে আমরা সেফটিতে গেছি, তখন তারা ওই আক্রমণ চালাইছে। ছাত্র দলের ছাত্রীরা আমাদের মাঠ পর্যন্ত আসছে, আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে। 2 ঘন্টা বলতে কোনো প্রশাসন আসে নাই, আর্মি আসে, পুলিশ কেউ আসে নাই। কুয়েটের নাম ব্যবহার করে তারা চাচ্ছে কুয়েটে সেই ছাত্রলীগ আমলের মতো অপরাজনীতি ঢুকাইতে ছাত্র দলের। এ ঘটনার জন্য ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছে ছাত্রদল। বৈষম্য বিরোধী এবং আমরা বিভিন্ন গোপন সংগঠনের সদস্যরা মিলে তারা আজকে একটা সময় মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে। ওই মিছিলের সামনে থেকে পিছনে এসে আমাদেরকে জেরা করে, জেরার মুখে ফেলে আমাদেরকে ধরে টেনে হিঁচড়ে আমাদের অনেককে আহত করছে। আমরা একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম এবং এটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন বিজিবি। এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে, যে কারণে আমরা এখন এই অর্ধ জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন। আমরা চেষ্টা করতেছি সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এদিকে কুয়েটে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র সংগঠনগুলো। কুয়েটে যে নারকীয় নির্যাতন হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রাতে সংগঠনটির প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের উপর রামদা নিয়ে হামলা করবে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে। বলেন, ছাত্র রাজনীতি করতে চাইলে
শিক্ষার্থীদের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। বুধবার বিকেল ৩টায় টিএসসিতে আওয়ামী লীগের নির্যাতনের ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। কুয়েটে ফর্ম বিতরণের অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে টিএসসি গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কলম এবং মশাল মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডিসি কনফারেন্সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন, এখনও ১৪০০ অস্ত্র ২.৫ লাখ গুলি উদ্ধার হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করলেও ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন। আর আইন উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, ডিসিরা আওয়ামী লীগ আমলে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি ও নেতাকর্মীদের সংগঠিত হওয়াকে কেন্দ্র করে চলছে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন। তবে এখনও উদ্ধার করা যায়নি ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি। এক্ষেত্রে ডিসিদের নজরদারি বাড়ানো ও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে রমজান ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে ১৪০০ অস্ত্র উদ্ধার হয়নি, ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডিসিরা যুবক তরুণদের নিয়ে ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাবও করেছে। আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন, সেই সম্পর্কিত প্রস্তুত ছিল। নির্দেশনা পেলে আর আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে আলোচনা হয়েছে ডিসিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকেও। উপদেষ্টা বলেন, ডেভিল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ হয়ে গেছে, আরো আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। আইন ও সংবিধান মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ডিসিরা। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। এর আগে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, নিয়োগ বাতিল হওয়া আন্দোলনরত সহকারী প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে একমত মন্ত্রণালয়। আইনি কাঠামো মেনেই তাদের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে আপিলের পর রায়ের অপেক্ষায় এখন তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা। তিনি বলেন, ডিসি ও বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের দায়িত্ব পালন করায় এ নিয়ে সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারাও আগে স্থানীয় নির্বাচন চান। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত স্থানীয় সরকারের দায়িত্ব পালন করায় এ নিয়ে সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারাও আগে স্থানীয় নির্বাচন চান। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদ ছাড়া সিটি, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদ বাতিল করে অন্তর্বর্তী সরকার। প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয় বিভাগীয় কমিশনার, ডিসি, ইউনো ও এসি ল্যান্ডদের। শুরু থেকেই তাদের এই অতিরিক্ত দায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল। ডিসি কনফারেন্সেও বিষয়টি উঠে আসে। এলজিআরডি উপদেষ্টা জানান, ডিসি ও বিভাগীয় কমিশনাররা দ্রুত স্থানীয় নির্বাচন চান। বিভাগীয় কমিশনারই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান। সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নাকি পরে, এ নিয়ে বড় বিতর্ক আছে রাজনীতিতে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের বৈঠকেও এ নিয়ে একমত হতে পারেনি দলগুলো। এলজিআরডি উপদেষ্টা জানান, ব্যক্তিগতভাবে তিনি আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। এলজিআরডি উপদেষ্টা তার এলাকায় মসজিদে অর্থ বরাদ্দ নিয়েও কথা বলেন। মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদেই বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আসিফ মাহমুদ জানান, জুলাই অভ্যুত্থান নিয়ে বই লিখেছেন তিনি। চলতি বইমেলায় প্রকাশিত হবে বইটি। আমি একটা বই লিখেছি, কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যশোরের নিজস্ব পার্ক থেকে শ্যালক সহ ধরা পড়েছেন ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি। সেখানে তার আত্মগোপনে থাকার খবর পেয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্র জনতা। সেই অভিযান সম্পর্কে আমরা জানবো, আমাদের সহকর্মী জাহিদ হাসান সেখানে আছেন। জাহিদ, একটু জানতে চাই যে সাবেক এমপি এই যে সালাউদ্দিন মিয়াজি, তার গ্রেফতারের ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে? সন্ধ্যার দিকে সালাউদ্দিন মিয়াজি এবং তার শ্যালক, তার যে নিজস্ব পার্ক আছে যশোরের যে সদরে, সেখানে উনি আত্মগোপনে আছে দীর্ঘদিন ধরে, এমন একটি খবর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে। তারপরে এখানে আসার পরে তারা অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ রাখার পরে বিষয়টি জানাজানি হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্যবৃন্দরা তারা আসেন। আসার পরে তাকে যে উত্তেজিত জনতার হাত থেকে তাকে রক্ষা করে রেখে অবরুদ্ধ করে রাখে। তাকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে, সেই প্রক্রিয়াটাই চলছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যে তারা বলছে যে প্রথমে সালাউদ্দিন মিয়াজি থাকলেও পরবর্তীতে ওর ভিতরে পার্কটির ভিতরে যখন যাওয়া হয় তখন বৈষম্য বিরোধী ছাত্র একজন প্রতিনিধির সাথে কথা হলে তখন জানা যায় যে তার শ্যালকও তার সাথে আছে। দীর্ঘদিন তারা এখানে আত্মগোপনে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলে এখন তাকে আইন শৃঙ্খলা হচ্ছে। এই ছিল পুলিশের পরবর্তী খবরে আপনার আরো বিস্তারিত জানাবেন নিশ্চয়ই। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক এমপি গ্রেফতার হয়েছে সে বিষয়ে জানছিলাম আমরা। যাচ্ছি পরের খবরে। বিদেশে সবাই বন্ধু, কেউ প্রভু নয়। দেশের পররাষ্ট্রনীতি হতে হবে এমন। গত 15 বছরের পররাষ্ট্রনীতি ছিল একটি নির্দিষ্ট দেশকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্যই তা করেছিলেন। সকালে গণ অভ্যুত্থান, উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক সংলাপে এই কথা বলেন রাজনীতিবিদ বিশিষ্টজনরা। দিনভর চলা এই সংলাপের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই, যেখানে সবার অধিকার থাকবে সমান, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সীমান্তে হত্যা নির্যাতন বন্ধ, আন্তদেশীয় নদীর পানির ন্যায্য হিস্যাসহ নানা ইস্যুতে বেশ শক্ত অবস্থান দেখা গেছে বাংলাদেশের। পরিবর্তিত এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির সংলাপ, যার মূল উদ্দেশ্য বিদেশ নীতির নতুন পথ সন্ধান। অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক সহ বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে বিগত সরকারের নতজানু নীতির প্রসঙ্গ। আমাদের আদৌ কোনো ফরেন পলিসি আছে কিনা 15 বছর ধরে এটা গ্লোবালি পরিচিত না। শেখ হাসিনার যা যা সুবিধা মনে হয়েছে, চায়না চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেবো না, এই হচ্ছে পররাষ্ট্রনীতি। সেই অভ্যুত্থান শুধু আমাদের নিজেদের জাতীয় মুক্তির জন্য নয়, এটা অভ্যুত্থানটা কিন্তু আপনার ঘটেছে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে এই অভ্যুত্থান ঘটেছে।
কূটনীতিতে ইস্যু ধরে ধরে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ডারে যে জিনিসটা ঘটতেছে, আপনি এটা কি দিয়ে বিচার করবেন? আপনার এখানে তো শুধু সারাদিন ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। তো এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের গত 16 বছর ক্ষমতা আঁকড়ে ছিল নত যেন পররাষ্ট্র নীতির মাধ্যমে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা। তাদের উদ্দেশ্য কখনোই জনগণের সেবা ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি, যখন একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, তাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সংলাপের দ্বিতীয় সেশনে বক্তারা বলেন, বিদেশ নীতি প্রণয়নে সবচেয়ে বিবেচনায় নিতে হবে দুটি বিষয়, তা হচ্ছে শত্রু আর স্বার্থ। ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার। এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে। সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে, পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন, লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে। পৃথিবীর 3-4টা G8 মেম্বার এখানে, সাউথ কোরিয়া, জাপান, চায়না। এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রুর সম্পর্ক, সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি। সংলাপের তৃতীয় সেশনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দুই একটি দেশ নির্ভর আর থাকবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তরুণ প্রজন্মের দৃষ্টি হবে এখন তীক্ষ্ণ। আমরা যখন আমার এই বে অফ বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ, আমার দুই চোখ যখন সামনের দিকে দেখবে, আমার অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো, চায়নাকে দেখবো, রাশিয়াকে দেখবো, জাপানকে দেখবো, আমি পুরো প্যাসিফিক দেখবো। আবার আরেক দিকে আমি যখন বের হব, আমি পুরো আরব সাগরকে দেখবো, লোহিত সাগরকে দেখবো, আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো, আমি জিব্রাল্টার অতিক্রম করে পানামার দুই পাশে 2 আমেরিকাকে দেখবো। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো আয়োজনে গণতন্ত্র, মানবাধিকার ও ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেন বক্তারা। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এবারও যথাযথভাবেই সারা দেশে উৎসব উদযাপিত হবে বলে আশ্বস্ত করেছেন সংস্কৃতি উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, দেশের শিল্প সাহিত্য চর্চা বন্ধের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আলাদা অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডিসিদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশনা দেন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আলাদা আলাদা অধিবেশনে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি, ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হাসান এবং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অধিবেশন শেষে সংস্কৃতি উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে বসন্ত এবং নাট্য উৎসব বন্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি পক্ষ। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় কত বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, কত বাউল মেলা বন্ধ করা হয়েছে, কত সিনেমা আটকানো হয়েছে, শত শত উদাহরণ আছে, কত নাটকের শো বন্ধ করা হয়েছে। ফলে আমাদের এখন যে কয়েকটা 2-1টা ঘটনা ঘটছে, এইটাকে কেউ কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টারা বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকদের ভূমিকা সবচেয়ে বেশি। ল এনফোর্সমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং, তাদের সম্পৃক্ততা কিন্তু থাকে টোটাল বলতে গেলে। এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে, তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে, সেটা আমরা বিবেচনায় নিব। সম্মেলনে সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষায় জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর কথা বলেন ধর্ম উপদেষ্টা। কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে, মাজারে, মসজিদে, প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ, মাংস ওগুলি পাওয়া যাবে, সেটা তারা জেলা পর্যায়ে করবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন প্রকাশের পর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ভারতের মানুষও চায় না শেখ হাসিনা সেখানে থাকুক। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে। কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক। রাজধানীর মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার এবং কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে তার 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। দুপুরে কারণবাজারে এক ব্রিফিংয়ে র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার জানিয়েছেন, কবজিকাটা আনোয়ার কিশোর গ্যাংয়ের মাফিয়া। অনেকগুলো কিশোর গ্যাংয়ের টিম মোহাম্মদপুর আদাবরে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, র্যাবের কাছে আনোয়ার স্বীকার করেছে 3 জনের কবজি সে নিজে কেটেছে। র্যাবের ধারণা কমপক্ষে 7 থেকে 8 জনের কবজি কেটেছে এই আনোয়ার। র্যাব জানিয়েছে, দিনে দুপুরে চাঁদাবাজি ছিনতাই করতে আনোয়ার তার লোকজন মানুষ কোপাত। কবজিকাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ সহ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে 1 মাসের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর। সকালে আদালতে তোলা হয় সালমান এফ রহমান, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। এরপর আনা হয় কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, প্রাক্তন বিচারপতি মানিক ও দীপুমণিকে। এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান, তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময় প্রার্থনা করেন তিনি। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এ সময় আদালত 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। সে সাথে সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রকল্প বৃদ্ধির মাধ্যমে টাকার গরমিল এবং একই প্রতিষ্ঠানের বারবার কাজ পাবার ধারাবাহিকতা এমন অভিযোগ খতিয়ে দেখতে এসপায়ার টু ইনোভেট A2I এর কার্যালয়ে বিকেলে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ দল। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সৃজনশীলতা নিশ্চিত করতেই আওয়ামী লীগ সরকারের সময় তৈরি হয়েছিল A2I প্রকল্প। কিন্তু এমন প্রকল্পের অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছিল বলে জানায় দুদক। রয়েছে বিভিন্ন প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত করার মাধ্যমে শত শত কোটি টাকার অনিয়মের অভিযোগও। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয় দুদকের পক্ষ থেকে। একই দিনে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের জন্য যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে পৃথক 4 মামলা করেছে দুদক। এদিকে করোনাকালে স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতির ঘটনা অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভির, সাবরিনা সোবাহান এবং সাফওয়ান সোবাহান তসবিরের নামে যুক্তরাজ্য, দুবাই ও স্লোভাকিয়ায় থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বিদেশে তাদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আবেদনের দুদকের পক্ষ থেকে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন। সেই ঋণের একাংশ বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভির 30 লাখ ইউরো বিনিয়োগ করেছে স্লোভাকিয়ায় এবং সেখানে তিনি এর বিনিময়ে নাগরিকত্ব নেন। তার স্ত্রী 20 লাখ ইউরো বিনিয়োগ করে নাগরিকত্ব নেন সাইপ্রাসের। দুদকের আবেদনে আরও বলা হয়, আহমেদ আকবর সোবাহানের পরিবারের 8 সদস্য বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। গত 21 অক্টোবর আহমেদ আকবর সোবাহান সহ তার পরিবারের 8 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ইউক্রেনে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। মঙ্গলবার রিয়াদে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে 4.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক সফল হয়েছে বলে
জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের দল গঠনে রাজি হয়েছে দুই পক্ষই। পাশাপাশি চিরবৈরিতা ছেড়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও একমত হয়েছে দুই দেশ। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পরই ইউক্রেন যুদ্ধবন্ধে বেশ তৎপর ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি ফোন আলাপের পর থেকেই আলোচনায় সৌদি আরবে মস্কো ওয়াশিংটন প্রতিনিধিদের বৈঠক। বহুল আলোচিত সেই বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রিয়াদে 4.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা। এই দলে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অংশ নিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। দুপক্ষেরই দাবি আলোচনা সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনা এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের বিশেষ প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ এবং মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়। আমাদের আলোচনা অর্থবহ ছিল। এক পক্ষ অপর পক্ষের কথা শুনেছি। আমেরিকা আমাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। যত দ্রুত সম্ভব রাশিয়ায় যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনীতিক নিয়োগ করা হবে। 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা ওয়াশিংটন এবং মস্কোতে আমাদের নিজ নিজ দূতাবাসকে আরও সক্রিয় করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধেও গঠন করা হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 3 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে এটি রাশিয়ার সাথে পশ্চিমা কোনো দেশের সরাসরি প্রথম বৈঠক। আলোচনায় ইউক্রেন ও ইউরোপের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।